আমরা বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ে আলোচনা করব। দেখা যাক পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে জীবের আবাসস্থল দেখা যায়। এই পৃথিবীতে আমরা বিগত দিন বলেছিলাম বায়ুমণ্ডল চাদরের ন্যায় আবরণ বা আবৃত করে রেখেছে এই পৃথিবীকে। তাহলে এই বায়ুমণ্ডল পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে দেখা যায় এমন ভূমিকা গ্রহণ করে যে ভূমিকার জন্য পৃথিবীর তাপমাত্রা জীবের বসবাসের পক্ষে উপযোগী। তাহলে দেখা যাক বায়ুমণ্ডল কি করে পৃথিবীর এই উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এখন দেখব পৃথিবীর সমস্ত শক্তির উৎস আমরা জানি কি সূর্য, অর্থাৎ সূর্য থেকে যে সৌর বিকিরণ বা সৌর তরঙ্গ পৃথিবীতে আসে তা দেখা যায় 220 কোটি ভাগের মাত্র 1 ভাগ। এই সৌর তরঙ্গ পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে যাকে আমরা বলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে বলে এই শক্তি বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সরাসরি ভূপৃষ্ঠে চলে আসে বা পৌঁছায়। তো দেখা যায় সূর্য থেকে আগত 1/220 কোটি ভাগের ভাগ সৌররশ্মি, অর্থাৎ তাকে যদি আমরা ধরি 100%, তাহলে তার কিছু শতাংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায়, আর কিছু শতাংশ ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে। এখন দেখব যে পরিমাণ সৌররশ্মি, অর্থাৎ ওই যে 100% সৌররশ্মি দেখা যায় প্রায় 34% বায়ুমণ্ডল তথা পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না, বায়ুমণ্ডল থেকে পুনরায় মহাশূন্যে ফিরে যায়। একে আমরা অ্যালবেডো বলি। ডিউ আর্থার মতে আমরা দেখতে পাই এই অ্যালবেডোর পরিমাণ প্রায় 35%, কিন্তু সাধারণ হিসাবে ধরা হয় 34%। তাহলে এই অ্যালবেডো বায়ুমণ্ডল থেকে পুনরায় মহাশূন্যে প্রতিফলিত বা বিকিরিত হয়ে যায়। তো বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন উপাদান দ্বারা প্রতিফলিত হয়। তাহলে বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান দ্বারা প্রতিফলিত হয়। সেই উপাদানগুলির মধ্যে মেঘ দ্বারা 25%, বায়ু ও বালুকণা দ্বারা বায়ু ও ধূলিকণা দ্বারা 6% এবং ভূপৃষ্ঠ দ্বারা 3%, মোট 34% বায়ুমণ্ডল থেকে মহাশূন্যে ফিরে যায়, যাকে আমরা অ্যালবেডো বলি। বাকি থাকলো কত না, বাকি থাকলো 100%-এর মধ্যে 66%, যেটা বায়ুমণ্ডল তথা পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে। তাই এই 66%কে বলা হয় কার্যকরী সৌর বিকিরণ। এই কার্যকরী সৌর বিকিরণের 66%-এর মধ্যে বায়ুমণ্ডল গ্রহণ করে 18% এবং ভূপৃষ্ঠ গ্রহণ করে 48%। বায়ুমণ্ডলে 18%-এর মধ্যে দেখতে পাই বায়ু 15% এবং মেঘ 3% শোষণ করে নেয়, আর 48% ভূপৃষ্ঠ সরাসরি শোষণ করে নেয়। এই 66% সৌররশ্মিকে আবার ভূপৃষ্ঠ তথা বায়ুমণ্ডল পুনরায় মহাশূন্যে বিকিরিত করে দেয়। কেন না, দেখা যায় যদি পৃথিবী ওই পরিমাণ সৌররশ্মি বা সৌরতাপ বিকিরিত না করে, ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, ফলে পৃথিবী জীব বসবাসের উপযুক্ত থাকবে না। তাই দেখা যায় যে 48% ভূপৃষ্ঠ শোষণ করেছিল, সেই 48%-এর মধ্যে যখন ভূপৃষ্ঠ বিকিরণ করে, যাকে বলা হয় পার্থিব বিকিরণ, দীর্ঘ তরঙ্গ রূপে বিকিরণ করে, ফলে বিকিরণ করার সময় সরাসরি 6% মহাশূন্যে ভূপৃষ্ঠ বিকিরণ করে, বাকি 42% বায়ুমণ্ডলে পার্থিব বিকিরণ হিসাবে বিকিরিত করে। এই 42%-এর মধ্যে দেখতে পাই বায়ুমণ্ডলে অবস্থিত এই 42%-এর মধ্যে 36% পুনরায়
বায়ুমণ্ডল মহাশূন্যে বিকিরিত করে দেয়। বাকি 6% এবং সূর্যরশ্মি থেকে বা সৌরশক্তি থেকে গৃহীত বায়ুমণ্ডলে 18%, মোট 24% বায়ুমণ্ডল থেকে বিকিরিত হয়। তাহলে দেখা গেল কি? দেখা গেল 66% সৌর রশ্মি বা সৌরশক্তির মধ্যে ভূপৃষ্ঠ সরাসরি পুনরায় বিকিরিত করে দিচ্ছে 6%, ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলে বিকিরিত করছে 42%, ওই 42%-এর 36% বায়ুমণ্ডল পুনরায় মহাশূন্যে বিকিরিত করছে। বাকি 6% এবং বায়ুমণ্ডলে অবস্থিত 66%-এর 18% মিলে 24% মহাশূন্যে বিকিরিত হচ্ছে। অর্থাৎ দেখা গেল কি, যে 66% বায়ুমণ্ডল তথা ভূপৃষ্ঠ শোষণ করেছিল সেই 66% পুনরায় মহাশূন্যে ফিরে যাচ্ছে। তাই দেখা যাচ্ছে পৃথিবীর তাপের সমতা বজায় থাকছে। তাহলে আমরা দেখতে পাই এই যে সূর্য থেকে যে আগত এই যে শক্তি বা সৌর বিকিরণ, এটাকেই বলা হচ্ছে কি ইনসোলেশন বা সূর্য থেকে আগত সৌরশক্তি। এখন আমরা দেখব এই সৌরশক্তি তাহলে পৃথিবীপৃষ্ঠ শোষণ করছে সরাসরি, বায়ুমণ্ডল সামান্য শোষণ করছে। কিন্তু বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হচ্ছে? আমরা দেখতে পাই বায়ুমণ্ডল এই সৌরশক্তি দ্বারা সরাসরি উত্তপ্ত হতে পারে না, কেননা আগত সৌরশক্তি কি রূপে না, আগত সৌরশক্তি আমরা দেখতে পাই মূলত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে পৃথিবীতে আসে, যার তরঙ্গ দৈর্ঘ্য খুবই কম, ফলে বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করতে পারে না। প্রথম ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, ভূপৃষ্ঠ তাপ বিকিরিত করে কি করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, অর্থাৎ বায়ুমণ্ডল প্রধানত পরোক্ষভাবে উত্তপ্ত হয়। তাহলে বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো কি কি? আমরা দেখতে পাই যে সব পদ্ধতিতে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় তার মধ্যে একটা পাই বিকিরণ, দ্বিতীয় দেখতে পাবো পরিবহন, তৃতীয় পরিচলন, চতুর্থ অ্যাডভেকশন, পঞ্চমত প্রত্যক্ষ তাপ শোষণ। তো আমরা দেখতে পাই বিকিরণ কি না, বিকিরণ হচ্ছে যখন তাপশক্তি বা সৌরশক্তি কোনো মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও মাধ্যমকে উত্তপ্ত না করে কি করে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হয় কি, তাকে বলা হয় বিকিরণ। তো আমরা দেখতে পাই সূর্য থেকে আমরা দেখতে পাই যে সৌররশ্মি আসে বা সৌরতাপ আসে মহাশূন্যের মধ্য দিয়ে আসে, ফলে এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আবার যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন মাধ্যম পায়, কিন্তু ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে বলে মাধ্যমকে উত্তপ্ত করে না, সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পর ওই ভূপৃষ্ঠ কি করে না, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তাপ গ্রহণ করার পর পুনরায় বিকিরণ করতে শুরু করে। এই বিকিরিত তাপ দীর্ঘ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাওয়ার সময় বায়ুমণ্ডলের নিম্ন স্তরকে উত্তপ্ত করে, আবার বায়ুমণ্ডলের নিম্ন স্তর উত্তপ্ত হওয়ার পর সেখান থেকে বিকিরিত তাপ তার উপরের স্তরকে উত্তপ্ত করে, অর্থাৎ পর্যায়ক্রমে এইভাবে বায়ুমণ্ডলের নিচের স্তর থেকে ঊর্ধ্ব স্তর পর্যন্ত তাপ বিকিরিত হতে থাকে। দ্বিতীয় হচ্ছে পরিবহন। পরিবহন আমরা কাকে বলি না, দেখতে পাই যখন কোনো উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে তাপ সঞ্চারিত হয় কিন্তু ওই পদার্থের অণুর কোনো স্থানান্তর হয় না, তখন সেই পদ্ধতিকে আমরা বলি পরিবহন। তাহলে আমরা দেখতে পাই ভূপৃষ্ঠ যখন বায়ুমণ্ডলকে তাপ বিকিরণ করে বা ভূপৃষ্ঠ যখন উত্তপ্ত হয়, তখন দেখতে পাই ভূপৃষ্ঠ থেকে তাপ পরিবাহিত হয়ে বায়ুমণ্ডলে যায়, আবার বায়ুর নিম্ন স্তর থেকে তাপ পরিবাহিত হয়ে উপরের স্তরে যায়। পর্যায়ক্রমে এইভাবে দেখতে পাই তাপ পরিবহন হয়। তৃতীয় নম্বরে দেখব কি পরিচলন। পরিচলন কি না, আমরা দেখতে পাই যখন তরল বা গ্যাসীয় অণুগুলো উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং উপরের ভারী তরল বা গ্যাসীয় অণুগুলি নিচের দিকে নেমে আসে,
এইভাবে যে তাপের সঞ্চালন, এই তাপের সঞ্চালনকে আমরা বলি কি? পরিচলন। বায়ুমণ্ডলেও দেখতে পাই ভূপৃষ্ঠ যখন তাপ বিকিরণ করে তখন বিকিরণের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ভূপৃষ্ঠের নিম্নস্থ, এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয়, ভূপৃষ্ঠের নিম্নস্থ বায়ু আমরা দেখতে পাচ্ছি এইভাবে বিকিরণের মাধ্যমে তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। আবার দেখতে পাই এইভাবে পরিবহনের মাধ্যমে তাপ বায়ুমণ্ডলকে কি করে? উত্তপ্ত করে, আমরা দেখতে পাই। আর পরিচলন দেখতে পাবো কি না, বায়ু উষ্ণ হলো, উষ্ণ হয়ে উত্তপ্ত হয়, উত্তপ্ত হলে বায়ুর কণা বা অণুগুলো হালকা হয়, হালকা হয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠে যায়। আবার আমরা দেখতে পাবো উপরের শীতল বায়ু এইভাবে আবার ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। এইটাকে বলা হয় আমরা কি? পরিচলন। তাছাড়া অ্যাডভেকশন দেখতে পাই যখন অনুহীনভাবে তাপের সঞ্চারণ হয়, অর্থাৎ তাপ সঞ্চারিত হয়ে পার্শ্ববর্তী অংশকে উত্তপ্ত করে, তখন তাকে বলা হয় কি? অ্যাডভেকশন। আর আমরা দেখেছিলাম প্রত্যক্ষভাবেও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, কারণ বায়ুমণ্ডলে যে ধূলিকণা থাকে, জলীয় বাষ্প থাকে, তা আগত সৌর রশ্মি বা সৌর বিকিরণকে শোষণ করে নেয়, যাকে বলা হয় প্রত্যক্ষ তাপ শোষণ। তাছাড়াও দেখতে পাই সূর্য ছাড়াও অন্যান্য উৎস থেকেও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, যেটা নগণ্য। যেমন দেখতে পাই আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যেমন দেখতে পাই দাবানল, এই কারণগুলোতেও বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এবারে আমরা দেখলাম বায়ুমণ্ডল উত্তপ্ত হলো। এই বায়ুমণ্ডল কতটা উত্তপ্ত হয়েছে বুঝবো কি করে? না, বায়ুমণ্ডলের এই উত্তাপ পরিমাপ করার যন্ত্র হচ্ছে কি? থার্মোমিটার। আমরা শরীরের তাপমাত্রাও পরিমাপ করি, তবে বায়ুমণ্ডলের উত্তাপ পরিমাপ করার ক্ষেত্রে জেমস সিক্স 1872 সালে একটা যন্ত্র আবিষ্কার করেন। সেই যন্ত্রকে বলা হয় কি? সিক্সের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মাপক যন্ত্র, বা সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যা লঘিষ্ঠ তাপমাত্রা মাপক যন্ত্র বা থার্মোমিটার। এবারে আমরা দেখতে পাই এই যন্ত্রের সাহায্যে আমরা, এই যন্ত্রের সুবিধে আছে, কারণ এই যন্ত্রের সাহায্যে আমরা দেখি যে বায়ুমণ্ডলে সর্বোচ্চ এবং প্রতিদিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা যায়। এবার আমরা দেখব যে আমরা এইখান থেকে আসব যে দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা কত, সর্বনিম্ন তাপমাত্রা কত। আমরা দেখতে পাবো ওই থার্মোমিটারের মাধ্যমে সারা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা যখন সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করি, বা যে সর্বোচ্চ তাপমাত্রা পাই সেটা হচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, আর যে তাপমাত্রাটা পাই, কম তাপমাত্রা পাই, সেটা হচ্ছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। এটা কখন পরিমাপ করা হয়? আমরা দেখতে পাই বিকেলের দিকে, অর্থাৎ আমরা দেখতে পাই প্রায় বিকেলের পর সন্ধ্যার দিকে এই তাপমাত্রার পরিমাপ নেওয়া হয়। অর্থাৎ সিক্সের থার্মোমিটারের রেকর্ডটা দেখা হয় সন্ধ্যার দিকে, দেখা হয় যে সর্বোচ্চ তাপমাত্রা কত। আবার ভোরের পর, সূর্যোদয়ের পর আমরা দেখতে পাই প্রায় 7টা 8টার দিকে দেখা যায় সিক্সের থার্মোমিটারের সর্বনিম্ন তাপমাত্রা কত। এখন আমরা দেখতে পাবো সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পেলাম, তাহলে দিনের গড় তাপমাত্রা কত? গড় তাপমাত্রা মানে হচ্ছে মধ্যম মান, মিন যাকে বলা হয়। তাহলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রাকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কি? ওই দিনের গড় তাপমাত্রা। তাহলে দৈনিক উষ্ণতার প্রসার কি? না, যখন দেখতে পাবো দিনের সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছি, দিনের সর্বনিম্ন তাপমাত্রা পেয়েছি, এই দুটো তাপমাত্রার যখন ব্যবধান বা বিয়োগফল, তখন তাকে আমরা বলবো কি? তখন তাকে আমরা বলবো দৈনিক উষ্ণতার প্রসার। অনুরূপভাবে আমরা মাসিক গড় উষ্ণতা বের করতে পারবো, অর্থাৎ দৈনিক উষ্ণতা আমরা গড় উষ্ণতা যোগ করব। যদি মাস 30 দিনের হয় তাহলে 30 দিন যোগ করলাম, দিয়ে যোগফলকে 30 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব মাসিক গড় উষ্ণতা। আবার আমরা দেখতে পাবো কি? মাসিক উষ্ণতার সর্বোচ্চ উষ্ণতা দেখতে পাবো কি? না, আমরা দৈনিক উষ্ণতার মধ্যে দেখতে পাবো যেদিন সর্বোচ্চ উষ্ণতা ছিল সেটা মাসিক সর্বোচ্চ উষ্ণতা, আর যেদিন সর্বনিম্ন উষ্ণতা ছিল সেটা ওই মাসের সর্বনিম্ন উষ্ণতা। আবার আমরা মাসের উষ্ণতার প্রসারও কিভাবে পাবো? না, সর্বোচ্চ উষ্ণতা, মাসের সর্বোচ্চ উষ্ণতা বিযুক্ত মাসের
সর্বনিম্ন উষ্ণতা তার উষ্ণতার প্রসর ওইভাবে পাবো। ঠিক অনুরূপভাবে বার্ষিক উষ্ণতার সর্বোচ্চ উষ্ণতা, বার্ষিক উষ্ণতার প্রসর বা বার্ষিক গড় উষ্ণতাও আমরা বের করতে পারবো। তখন মাসের উষ্ণতাগুলো আমরা নেব। এরপর আমরা দেখব কি বায়ুমণ্ডল। তাহলে দেখলাম উষ্ণতা পরিমাপ করলাম, উষ্ণতা পরিমাপ করতে গিয়ে দেখলাম পৃথিবীর সব জায়গায় বায়ুমণ্ডলের উষ্ণতা কিন্তু সমান নয়, কোথাও বেশি কোথাও কম। কিন্তু আমরা জানি তো সূর্যরশ্মি আমাদের উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্য সব জায়গায় কি হয় না, সূর্য সব জায়গায় সমান তাপ দিচ্ছে। তাহলে কেন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য? আমরা দেখতে পাই বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য কয়েকটা বিষয় বা উপাদানের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা উপাদানের উপর নির্ভর করে। যেসব বিষয় বা উপাদান এর উপর নির্ভর করে বা নিয়ন্ত্রিত হয় সেই সব বিষয়গুলোকে বলা হয় বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রক। এই উষ্ণতাগুলো, এই নিয়ন্ত্রকগুলোর কারণেই পৃথিবীর সর্বত্র বায়ুমণ্ডলের উষ্ণতা সমান নয়, কোথাও বেশি আবার কোথাও কম। তাহলে এখন দেখতে পাই এই উষ্ণতার নিয়ন্ত্রকগুলো কি বা উষ্ণতার তারতম্যের কারণগুলো। আমরা দেখতে পাই পৃথিবীতে তোমাদের সিলেবাস অনুযায়ী যে সমস্ত কারণগুলো আছে পৃথিবীতে, তার মূল কারণগুলো একটা দেখতে পাই অক্ষাংশ, দ্বিতীয় কারণ উচ্চতাপ, তৃতীয় স্থলভাগ ও জলভাগ, চতুর্থ বায়ুপ্রবাহ, পঞ্চম সমুদ্র স্রোত, ষষ্ঠ ভূমির ঢাল, সপ্তম মেঘাচ্ছন্নতা ও অধক্ষেপণ, অষ্টম স্বাভাবিক উদ্ভিদ, নবম মাটি, আর দশম হচ্ছে নগরায়ন ও শিল্পায়ন। এই কারণগুলোর জন্যই পৃথিবীর সর্বত্র বায়ুমণ্ডলের উষ্ণতা সমান নয়। প্রথমেই আমরা দেখব অক্ষাংশ। আমরা দেখি অক্ষাংশ সবচেয়ে প্রধান নিয়ন্ত্রক বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের ক্ষেত্রে। পৃথিবী অভিগত গোলাকৃতি হওয়ার জন্য পৃথিবী সর্বত্র সূর্যরশ্মি সমান কোণে পতিত হয় না। আমরা দেখতে পাই অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয়। আমরা দেখি নিম্ন অক্ষাংশে সূর্যরশ্মি তুলনামূলক খাড়াভাবে, যত উচ্চ অক্ষাংশে যাই সূর্যরশ্মির পতন কোণ ততই কমতে থাকে, অর্থাৎ তির্যকভাবে পতিত হয়। এবার দেখা যাক খাড়াভাবে সূর্যরশ্মি যখন ভূমিভাগে পতিত হয় তখন ভূমিভাগের যে অঞ্চল জুড়ে পতিত হয়, তির্যকভাবে পতিত রশ্মি হলে ভূমিভাগের সমপরিমাণ তির্যকভাবে পতিত রশ্মি ভূমিভাগের বিস্তৃত অঞ্চল জুড়ে পতিত হয়। এইখানে এই ছবিটায় আমরা দেখতে পাচ্ছি যে সমপরিমাণ খাড়াভাবে রশ্মি পৃথিবী পৃষ্ঠের কতটুকু অংশে পতিত হয়েছিল আমরা দেখতে পাই এই অংশে। আবার দেখতে পাবো যদি ওই সমপরিমাণ তির্যক রশ্মি পৃথিবী পৃষ্ঠে পতিত হয় তখন দেখতে পাচ্ছি তার থেকে বেশি অংশ জুড়ে, অর্থাৎ আমরা দেখতে পাই পুরো এই অংশ জুড়ে। তাহলে সূর্যরশ্মির পরিমাণ একই, কিন্তু লম্বরশ্মি বা খাড়া রশ্মি কম স্থান জুড়ে পড়ছে, তির্যক রশ্মি বেশি স্থান জুড়ে পড়ছে। তাছাড়া আমরা দেখতে পাই আরো একটা কারণ, পৃথিবীর উপর যে বায়ুমণ্ডল আছে এই বায়ুমণ্ডলের ভেতর দিয়ে কে আসছে, ওই তির্যক রশ্মি এবং লম্বরশ্মি। তাহলে ওই বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে লম্বরশ্মি আসার সময় দেখতে পাই কম বায়ুস্তর ভেদ করে আসছে, কিন্তু তির্যক রশ্মি এলে দেখতে পাই আমরা দেখতে পাচ্ছি অধিক বায়ুস্তর ভেদ করে আসছে। তাহলে দেখতে পাই যে তির্যক রশ্মি অধিক বায়ুস্তর ভেদ করে আসছে, তার তাপ দান করার ক্ষমতা কমে যাচ্ছে। কেননা আমরা এর আগে পড়েছি প্রত্যক্ষ তাপ শোষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, অর্থাৎ বেশি বায়ুস্তর ভেদ করে আসছে বলে তাতে তাপ শোষণ, প্রত্যক্ষ তাপ শোষণ বেশি হচ্ছে, ফলে তার তাপ দানের ক্ষমতা কমে যায়। এই দুটো কারণে আমরা দেখতে পাই উচ্চ অক্ষাংশে তাপমাত্রা কম, নিম্ন অক্ষাংশে তাপমাত্রা বেশি। তাছাড়াও আমরা দেখতে পাই দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য অক্ষাংশ। আমরা দেখতে পাই নিরক্ষীয় অঞ্চলে দিন রাত্রির দৈর্ঘ্যের সমান, যতই নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাই দিন রাত্রির দৈর্ঘ্য বা দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য তত বেশি হয়। আমরা দেখি যত দিন রাত্রির দৈর্ঘ্যের তারতম্য বেশি হবে ততই দেখতে পাবো কি হয়, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য তত বেশি হয়। তাই আমরা দেখতে পাই নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য তেমন দেখতে পাওয়া যায় না, বার্ষিক গড় উষ্ণতা প্রায় একই। কিন্তু নিরক্ষীয় অঞ্চল জুড়ে থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাব ততই দেখতে পাবো বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ বেশি। তাই এই দুই কারণের জন্য আমরা দেখতে পাই প্রতি ডিগ্রি অক্ষাংশে তাপমাত্রা ধীরে ধীরে কমে। নিরক্ষীয় অঞ্চল থেকে প্রায় 1 ডিগ্রি
অক্ষাংশ উত্তরে বা দক্ষিণে গেলে দেখতে পাবো প্রায় 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমছে। দ্বিতীয় নম্বরে আমরা আসবো উচ্চতা। উচ্চতা আমরা দেখতে পাই, আমরা এর আগে পড়েছি বায়ুমণ্ডলে ভূমিভাগের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের নিম্ন স্তরে তাপমাত্রা 6.45 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। কেন পায় না, আমরা দেখতে পাই যতই উপরের দিকে বায়ু স্তরের উপরের দিকে যাই ততই দেখতে পাই না ভূপৃষ্ঠ থেকে পার্থিব বিকিরণের দ্বারা উত্তপ্ত বায়ু উত্তপ্ত হয়। তাই নিম্ন বায়ুস্তর যতটা উত্তপ্ত হয় পার্থিব বিকিরণ ঊর্ধ্ববায়ু স্তরে তার তুলনায় কম পৌঁছায়, ফলে ঊর্ধ্ববায়ুস্তর কম উত্তপ্ত হয়। দ্বিতীয় নম্বরে দেখতে পাই কি, বায়ুস্তরের নিম্ন অংশে আমরা দেখতে পাই কি না ধূলিকণার পরিমাণ, জলীয়বাষ্পের পরিমাণ যথেষ্ট বেশি, যেটা তাপ শোষণ করতে পারে, তাপ ধরে রাখতে পারে, কিন্তু ঊর্ধ্বস্তরে গেলে তার পরিমাণ যথেষ্ট কমে যায়। তৃতীয়তে দেখতে পাই কি না বায়ুস্তরের নিম্নাংশে বায়ুর ঘনত্ব বেশি, কিন্তু ঊর্ধ্বাংশে বায়ুর ঘনত্ব কম, ফলে নিম্নাংশে বায়ু কি হয়, দেরি করে শীতল হয় বা তাপ বিকিরণ করতে পারে, ঊর্ধ্বাংশে বায়ু তাড়াতাড়ি তাপ বিকিরণ করে দেয়। তাই দেখা যায় উচ্চ স্থানগুলোতে কি হয়, বায়ুর উষ্ণতা কম হয়। আমরা দেখি আমাদের যদি দেখতে পাই শিলিগুড়ি দার্জিলিং পাশাপাশি প্রায় অবস্থিত, কিন্তু দেখতে পাই উচ্চতার কারণে দার্জিলিং এর উষ্ণতা শিলিগুড়ি অপেক্ষা অনেক কম। তৃতীয়ত স্থলভাগ ও জলভাগের বন্টন। আমরা দেখতে পাই পৃথিবীতে সর্বত্র স্থলভাগ আর জলভাগের পরিমাণ সমান নয়। উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি, দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ কম, জলভাগের পরিমাণ বেশি। আমরা দেখতে পাই স্থলভাগ যে পরিমাণ তাপ শোষণ করে, অর্থাৎ স্থলভাগের তাপ গ্রহিতা জলভাগ অপেক্ষা কম, অর্থাৎ কোন নির্দিষ্ট পরিমাণ স্থলভাগ সমপরিমাণ উত্তপ্ত হতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ওই নির্দিষ্ট পরিমাণ জলভাগ সমপরিমাণ উত্তপ্ত হতে তার থেকে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাই দেখতে পাই একই অক্ষাংশে অবস্থিত হলেও স্থলভাগ দিনের বেলা তাড়াতাড়ি উত্তপ্ত হয়, জলভাগ দেরি করে উত্তপ্ত হয়। ঠিক একইভাবে রাত্রিবেলাও স্থলভাগ তাপ বিকিরণ করে তাড়াতাড়ি শীতল হয়, আবার জলভাগ তাপ বিকিরণ করে শীতল হতে বেশি সময় লাগে। তাই দেখা যায় কি জলভাগ আর স্থলভাগের বন্টনের কারণে পৃথিবীতে তাপমাত্রার তারতম্য দেখতে পাওয়া যায়। আমরা দেখি যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোতে সেখানে দেখতে পাই তাপমাত্রা যে ধরনের মহাদেশের অভ্যন্তরভাগে সেখানে তাপমাত্রা বেশি দেখতে পাই। আমরা সচরাচর দেখি যে উপকূলবর্তী অঞ্চলগুলোতে প্রায় সমভাবাপন্ন জলবায়ু দেখতে পাওয়া যায়। চতুর্থ বায়ু প্রবাহ। আমরা দেখতে পাই বায়ু প্রবাহ বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। আমরা জানি বায়ু প্রবাহিত কোথায়, উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে, অর্থাৎ যেখানে উষ্ণ সেই উষ্ণ অঞ্চলে বায়ু হালকা সেদিক প্রবাহিত হয় শীতল অঞ্চল থেকে। তাহলে দেখা যাচ্ছে কি শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়ে তাপের সমতা রক্ষা করে। আবার আমরা দেখতে পাই শীতল বায়ু প্রবাহিত হয়ে এসে কোনো অঞ্চলের উষ্ণতাকে হ্রাস ঘটায়। আমরা যেমন দেখতে পাই শীতকালে আমরা দেখি যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে আমাদের তাপমাত্রা কমায়, বা মেরু অঞ্চল থেকে আগত শীতল বায়ু আমরা দেখতে পাই কি করে না উত্তর ভারতে তাপমাত্রা কমিয়ে দেয়। পঞ্চম কারণ দেখব সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতও বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে, কেননা পৃথিবীতে সর্বত্র সমুদ্র স্রোতের প্রকৃতি একই নয়। পৃথিবীর কোনো অংশ দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, কোনো অংশ দিয়ে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়। পৃথিবীর যে স্থলভাগের প্রান্ত সীমা দিয়ে অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল দিয়ে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয়, সেই উপকূলবর্তী অঞ্চলগুলোর উষ্ণতা তুলনামূলক বেশি হয়। আবার যে উপকূলবর্তী অঞ্চলগুলো দিয়ে আমরা দেখতে পাই শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয়, সেই উপকূলবর্তী অঞ্চলগুলোতে আমরা দেখতে পাবো কি না সেই উপকূলবর্তী অঞ্চলগুলোতে তাপমাত্রা হ্রাস পেয়ে যায়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, দেখা যায় একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও আমরা দেখতে পাই আমাদের ব্রিটিশ দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমাংশ বা
নরওয়ের উপকূল দেখতে পাই উত্তর পূর্ব এই উত্তর উষ্ণ আটলান্টিক স্রোতের জন্য আমরা দেখতে পাই বরফ মুক্ত থাকে বছরের অধিকাংশ সময়। কিন্তু উত্তর আমেরিকার নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে ল্যাব্রাডর স্রোতের কারণে, শীতল ল্যাব্রাডর স্রোতের কারণে ওই অঞ্চল ঠিক একই সময়ে বরফ আবৃত থাকে। এরপর আমরা আসবো ভূমির ঢাল। ভূমির ঢালও আমরা দেখতে পাই কি করে, ভূমিভাগ বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। আমরা দেখতে পাই যে সমস্ত ভূমির ঢালগুলো উত্তর গোলার্ধে, আমরা দেখতে পাচ্ছি এই একটা ভূমি, এই ভূমির ঢাল এটা উত্তর গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধ যদি এটা হয়, আমরা দেখতে পাবো এই উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢাল, এই ঢালে সূর্যরশ্মি সোজাসুজি পতিত হয়। কিন্তু আমরা দেখতে পাবো উত্তরমুখী ঢালে, উত্তর গোলার্ধ এটা আমরা দেখলাম উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধের উত্তরমুখী ঢালে সূর্যরশ্মি পতিত হয়। অনুরূপভাবে দক্ষিণ গোলার্ধেও তাই, যে কোনো উচ্চভূমির উত্তরমুখী ঢালে সূর্যরশ্মি পতিত হয়, কিন্তু দক্ষিণমুখী ঢালে সূর্যরশ্মি পতিত হয় না, বিপরীতটা। ফলে দেখা যায় কি হয়, উত্তর গোলার্ধের দক্ষিণমুখী ঢালগুলো উষ্ণতা বেশি আর উত্তরমুখী ঢালগুলোতে বায়ুর উষ্ণতা কম হয়। আমরা দেখি যে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে দেখতে পাই দক্ষিণমুখী ঢালে হিমরেখার উচ্চতা অনেক ঊর্ধ্বে অবস্থিত, কিন্তু উত্তরমুখী ঢালে হিমরেখার উচ্চতা আমরা দেখতে পাই অনেক নিম্নে অবস্থিত। এরপর আসবো আমরা মেঘাচ্ছন্নতা ও অধঃক্ষেপণ। আমরা দেখতে পাই মেঘাচ্ছন্নতা ও বায়ুমণ্ডলের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে না, দিনের বেলা যদি মেঘ দ্বারা আবৃত থাকে, সূর্যরশ্মি দেখতে পাই ভূপৃষ্ঠে তেমন ভাবে পৌঁছতে পারে না, কারণ মেঘের দ্বারা সূর্যরশ্মি বিকৃত হয়ে মহাশূন্যে চলে যায়, অর্থাৎ অ্যালবেডোর পরিমাণ বেড়ে যায়, প্রায় 50% বেড়ে যায়। আমরা দেখেছিলাম যখন অ্যালবেডো দেখেছিলাম, সেখানে দেখেছিলাম 25% কি করে মেঘ বিকৃত করে দেয়। তাহলে যখনই দিনের বেলা যদি বিশাল অঞ্চলে মেঘ দ্বারা আবৃত থাকে, তাহলে সেই অঞ্চলে দেখতে পাবো অ্যালবেডোর পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ বায়ুমণ্ডল উষ্ণ হতে পারে না বা পৃথিবী পৃষ্ঠ উষ্ণ হতে পারে না। আবার আমরা দেখতে পাবো যদি রাত্রিবেলা মেঘাচ্ছন্নতা থাকে, তাহলে দেখতে পাবো পৃথিবী থেকে বিকৃত তাপ মহাশূন্যে ফিরে যেতে পারে না, কেননা ওই মেঘ ওই বৃহৎ তরঙ্গের তাপকে শোষণ করে নেয়, পুনরায় আবার নিম্ন বায়ুমণ্ডলে প্রেরণ করে। ফলে কি হয় না, বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায়। তাই আমরা দেখতে পাই মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি ঠান্ডা বোধ হয়। তাছাড়া বৃষ্টিপাত, আমরা দেখতে পাই যে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয় সে সমস্ত অঞ্চলে তাপমাত্রা কমে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি নিরক্ষীয় অঞ্চলে দেখতে পাই দিনের বেলা দেখি মেঘাচ্ছন্নতা বেশি থাকে, রাত্রিবেলা মেঘমুক্ত, আবার বিকেলের দিকে বৃষ্টি হয়। সবগুলো কারণের জন্য নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা সেইভাবে বৃদ্ধি পায় না। এবার আসবো স্বাভাবিক উদ্ভিদ। আমরা দেখতে পাই পৃথিবীর যে সমস্ত অঞ্চলগুলোতে স্বাভাবিক উদ্ভিদ দ্বারা আবৃত থাকে, সেই সমস্ত অঞ্চলগুলোতে বায়ুমণ্ডলের তাপমাত্রা তুলনামূলক কম হয়। কেন না, আমরা দেখতে পাই স্বাভাবিক উদ্ভিদ দ্বারা আবৃত অঞ্চল এই সূর্যরশ্মি সরাসরি ভূপৃষ্ঠে পতিত হতে পারে না, আর স্বাভাবিক উদ্ভিদ আবৃত অঞ্চলগুলোতে অ্যালবেডোর পরিমাণ প্রায় আমরা দেখতে পাই 10% বেড়ে যায় প্রায়। ফলে দেখতে পাই কার্যকরী সৌর বিকিরণ পরিমাণ কমে যাবে, অর্থাৎ সূর্য থেকে আগত শক্তি বা ইনসোলেশনের পরিমাণও কমে যাবে। ফলে সেই অঞ্চলে তাপমাত্রা কম হয়। তাই আমরা দেখতে পাই বনভূমি আবৃত অঞ্চলগুলোতে দেখতে পাই তাপমাত্রা তুলনামূলক কম। মাটি, মাটি কিভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা নিয়ন্ত্রণ করে? আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মাটি দেখা যায় এবং এই মাটিগুলোর উপাদান একই নয়। মাটিগুলোর উপাদান বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের। এই উপাদানের উপর নির্ভর করে মাটির তাপ শোষণ ক্ষমতা বা তাপ গ্রহণ করার ক্ষমতা নির্ভর করে মাটির উপাদান এবং মাটির বর্ণের উপর। যেমন আমরা দেখতে পাই কৃষ্ণ মৃত্তিকা কালো বলে তাপ শোষণ করার ক্ষমতা বেশি, আবার বালি ও
কি হয়, বেলে মাটি বা বালি মৃত্তিকার তাপ শোষণ করার ক্ষমতা বেশি, আবার ল্যাটেরাইট মাটির তাপ শোষণ ক্ষমতা মাঝারি ধরনের, আবার আমরা দেখতে পাই আমাদের পলি মাটি বা কাদা মাটির তাপ শোষণ করার ক্ষমতা কম। তাহলে পৃথিবীতে যে সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাবো বালি মাটি বা কালো মাটি, সেই সমস্ত অঞ্চলে তাপমাত্রার পরিমাণ বেশি। যেমন আমরা রাজস্থান মরুভূমি অঞ্চলে দেখতে পাই তাপমাত্রার পরিমাণ ওই কারণে বেশি। আর একটা দেখব নগরায়ন ও শিল্পায়ন। আমরা দেখি নগরায়ন ও শিল্পায়ন বায়ুমণ্ডলে তাপমাত্রাকে বৃদ্ধি করে। আমরা দেখতে পাই সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আমরা বনভূমি ধ্বংস করে রাস্তাঘাট নির্মাণ, কলকারখানা নির্মাণ, বাড়িঘর নির্মাণ, নগর নির্মাণ করার ফলে দেখতে পাওয়া যায় কি হয় না, আমরা দেখতে পাই বায়ুমণ্ডলে কি হয় না গ্রিন হাউস গ্যাস সহ অন্যান্য পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলে দেখতে পাওয়া যায় পৃথিবীতে বায়ুর উষ্ণতা বেড়ে যায়। আমরা উদাহরণ হিসাবে দেখতে পাবো পৃথিবীর যে কোনো বড় বড় নগরে গেলে, যেমন কলকাতা, মুম্বাই, টোকিও, দেখতে পাবো তাদের তাপমাত্রা তুলনামূলক বেশি। এই অংশগুলো ভালোভাবে পড়ে তোমরা এখান থেকে অ্যালবেডো, পৃথিবীর উত্তাপের সমতা, আর বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার পদ্ধতি এবং বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য, আর তার সঙ্গে উচ্চস্থানগুলো শীতল হয় কেন, বা মেঘাচ্ছন্ন রাত্রি অপেক্ষা মেঘমুক্ত রাত্রি আরামদায়ক বোধ হয় কেন, এই সব প্রশ্নের উত্তরগুলো করে রাখবে। আর একটা বিষয়, আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যে ভূমিভাগের উচ্চতা বিষয়টি দেখেছিলাম। সেখানে ভূমিভাগের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা 6.45 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পেয়েছিল। কিন্তু দেখা যায় অনেক সময় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা স্বাভাবিকভাবে হ্রাস না পেয়ে উষ্ণতা বেড়ে যায়। এই উষ্ণতা বৃদ্ধি ঘটনাকে বলা হয় উষ্ণতার বৈপরীত্য বা উষ্ণতার বিপরীত ক্রম। এই অবস্থা সাধারণত আমরা দেখতে পাই ট্রোপোস্ফিয়ারের অঞ্চল বিশেষ বা স্থান বিশেষে দেখা যায়। ট্রোপোস্ফিয়ারের স্থান বিশেষে দেখা যায়। তাহলে কোথায় দেখা যায় না, প্রধানত আমরা দেখতে পাই কোন অঞ্চলে না পার্বত্য উপত্যকা অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর দেখতে পাই কলকারখানা যুক্ত অঞ্চলে সন্ধ্যার ঠিক পর মুহূর্তে কিছুটা সময় ধরে দেখা যায়। তা কেন দেখা যায় না, আমরা দেখতে পাই পার্বত্য উপত্যকায় যদি মেঘমুক্ত শান্ত আবহাওয়া থাকে, অর্থাৎ মূলত আমরা দেখি শীতকালেই এই ধরনের মেঘমুক্ত শান্ত আবহাওয়া থাকে। সেই শান্ত আবহাওয়া থাকার ফলে দেখা যায় না পার্বত্য উপত্যকার ঢাল বরাবর বা ঢালের ঊর্ধ্বাংশের বায়ুগুলো দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়। আবার বলি, পার্বত্য উপত্যকার ঊর্ধ্বাংশ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হয়ে যায়। ফলে ওই উপত্যকার ঊর্ধ্বাংশ সংলগ্ন বায়ুগুলো দ্রুত শীতল ও ভারী হয়। এই শীতল ও ভারী বায়ুগুলো অভিকর্ষ টানে ধীরে ধীরে উপত্যকার নিচের দিকে নেমে আসে। আর উপত্যকার মধ্যে যে উষ্ণ বায়ু, তুলনামূলক যে উষ্ণ বায়ু ছিল, তা ধীরে ধীরে উপত্যকার মধ্য দিয়ে ঊর্ধ্বগামী হয়ে যায়। তাহলে উপত্যকার ঢাল বরাবর শীতল ও ভারী বায়ু ক্যাটাবেটিক বায়ু রূপে নিচে নেমে আসে। ফলে উপত্যকার নিম্নাংশে তাপমাত্রা বেড়ে যায়। আমরা দেখতে পাই এখানে উপত্যকার নিম্নাংশে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ধীরে ধীরে দেখা যাচ্ছে তাপমাত্রা যত উপরের দিকে যাচ্ছে তাপমাত্রা বাড়ছে, 10 থেকে 15, 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস এইভাবে তাপমাত্রা বাড়ছে। তো কখন দেখা যায়
না আমরা দেখতে পাই শীতকালে মেঘমুক্ত শান্ত আবহাওয়াতে রাত্রিবেলা আমরা দেখতে পাই এই ধরনের অবস্থা। এখন আমরা দেখবো এর ফলে কি হয়। না এর ফলে দেখতে পাই না আমরা দেখি উপত্যকার নিম্নাংশে দেখতে পাওয়া যায় বিশেষ করে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যায়। আর কি দেখা যায় না উপত্যকার নিম্নাংশে তাপমাত্রা খুব কমে যায়। তাহলে এর প্রভাবে আমরা কি দেখতে পাবো না এর প্রভাবে উপত্যকার ঊর্ধ্ব অংশের দিকে দেখতে পাই না লোকজনের বসবাস বেশি দেখতে পাওয়া যায় এবং চাষবাসও বেশি দেখতে পাওয়া যায়। কেননা এই আবহাওয়াকে অর্থাৎ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং অত্যধিক শীতল আবহাওয়াকে এড়িয়ে থাকার জন্য। তাছাড়া তো বলেছি আমরা কলকারখানাযুক্ত অঞ্চলেও সন্ধ্যার সময় সাময়িকভাবে দেখতে পাই, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ পর আমরা সাময়িকভাবে এই অবস্থাও দেখতে পাই, অর্থাৎ নিম্নাংশে তাপমাত্রা কম, ঊর্ধ্বাংশে তাপমাত্রা বেশি।